রহমান যখন বিপদে ছিলেন, মানে কবে দেশে ফিরতে পারবেন, আদৌ ফিরতে পারবেন কিনা, বিএনপির নেতৃত্ব নিতে পারবেন কিনা, দেশের নেতৃত্ব তো অনেক পরের কথা, এরকম একটা পরিস্থিতিতে যখন লন্ডনে ছিলেন তখন তিনি বাংলাদেশে দেশে ফিরলে, নির্বাচন হলেই বিএনপি একটা রেইনবো সরকার গঠন করবে সে কথা বলে আসছিলেন। মানে সেই 2022 সাল থেকেই কিন্তু এই রেইনবো সরকার বিষয়ে তারেক রহমান লন্ডনে তার অনলাইন বিভিন্ন বৈঠকে যুক্ত হয়ে যেমন বলতেন, তেমনি এমনকি 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পরেও বারবার তিনি আশ্বাস দিতেন যে সরকার, বিরোধী দল, নির্বাচন হলে যে দলে থাকুক না কেন সবাইকে নিয়ে বিএনপি একটা সরকার গঠন করতে চায়। বিএনপি রেইনবো সরকার গঠনের মাধ্যমে রেইনবো নেশন গঠন করবে, মানে যেখানে সকলেই তারা যুক্ত হতে পারবেন যারা নাকি শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন, যুগপৎ আন্দোলনে ছিলেন, এমন সকল দলকে নিয়ে সরকারটা গঠন হবে। তারেক রহমানের ওই আশ্বাসে জামায়াতের আমির পর্যন্ত এমন ভুলেছিলেন যে নির্বাচনের আগে তিনি রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে যেমন 31শে ডিসেম্বর বলে দিয়েছিলেন যে জামায়াতে ইসলামী ইউনিটি গভর্নমেন্টে, জাতীয় সরকারে থাকতে প্রস্তুত, আগেও ছিল, বিএনপির সঙ্গে তারা আগেও সরকারের দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছে, এবারও সেই দায়িত্ব ভাগাভাগি করে নিতে প্রস্তুত। তেমনি খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমানকে সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে উপস্থিত হয়ে জানুয়ারির 1 তারিখে জামায়াতের আমিরও সেই সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে দুই নেতা নাকি সম্মত হয়ে গেছেন যে নির্বাচনের পর সরকার কিভাবে গঠন হবে, সরকার গঠনের বিষয়ে তারা আবারও একসাথে বসবেন। কিন্তু তারেক রহমান 2/3 আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর জামায়াত জাতীয় নাগরিক পার্টিকে তো টেনেই নাই, যেটা নিয়ে এখনো তারা রাগে ফুঁসছে যে তারা যদি আন্দোলন করে সরকার পতন না ঘটাতো তাহলে কোনোদিন তারেক রহমান আসতে পারতেন কিনা লন্ডন থেকে। কথায় কথায় তারা বলেন শিলং থেকে সালাউদ্দিনও আসতে পারতেন না, লন্ডন থেকে তারেক রহমানও আসতে পারতেন না, যদি না তারা হাসিনা সরকারের পতন ঘটাতেন। এমনকি তারেক রহমান তার আন্দোলনের শরিক বলে বা বিএনপির নির্বাচন আন্দোলন সকলের শরিক বলে যেসব দলকে স্বীকৃতি দিয়েছেন বা যারা একটা দীর্ঘ সময় ধরে বিএনপির সাথে সাথে থেকেছে, তাদেরকেও এমনভাবে ক্ষুব্ধ, হতাশ করে তুলেছেন যে কেউ এই বিএনপি সরকারের ভাগ পেয়েছে বলে মনে করছে না, কেউ মনে করছে না যে তারেক রহমান তাদেরকে যথাযথভাবে সম্মানিত করেছেন। মানে তারেক রহমান গণ অধিকার পরিষদের নুরুল হক নুরুকে মন্ত্রিত্ব দিয়েছেন, মুসা বিন শমশেরের ছেলে ববি হাজ্জাজকে মন্ত্রিত্ব দিয়েছেন, কিংবা জোনায়েদ সাকিকে মন্ত্রিত্ব দিয়েছেন বটে, কিন্তু এগুলো সবই ঘটেছে একরকমের তার একটা ব্যক্তিগত লন্ডন জীবনের সম্পর্ক থেকে। নুরুল হক নুরু যেমন সব সময় বলেন যে তারেক রহমান বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের যে কোনো কিছুর নির্দেশনা সাধারণত তার মাধ্যমে দিতেন, এমনকি টকশোতে উপস্থিত হয়ে তো এই কথাও বলেছেন যে তারেক রহমান তার হাতে টাকা পয়সা তুলে দিতে বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দকে একরকমের সমন্বয়ও করতে বলতেন। কাজেই নুরুল হক নুরু যে তারেক রহমানের একটা বিশিষ্ট কর্মী ছিল সেই লন্ডন জীবনে, সেইটার স্বীকৃতি হিসেবে নুরুল হক নুরু মন্ত্রিত্ব পেয়েছেন। ববি হাজ্জাজও সেই লন্ডনের ঘনিষ্ঠতা, তারেক রহমানের কোনো রকম কৃতজ্ঞতার বশেই মামুনুল হককে পর্যন্ত, যাকে খালেদা জিয়া পুত্রবৎ দেখতেন, সেই হেফাজতে ইসলামের নেতা, খেলাফত মজলিসের প্রধান মামুনুল হককে মোহাম্মদপুরে মনোনয়ন না দিয়ে বরং ববি হাজ্জাজকে মনোনয়ন দিয়ে মন্ত্রী বানিয়েছেন তারেক রহমান। আর জোনায়েদ সাকি কতটা সক্রিয় ছিলেন 2024-এর 5ই আগস্টের সময়, যে সে সময় তাকে রীতিমতো ওই যে সেনাপ্রধান যখন জামায়াতের আমির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির জিএম কাদের সহ সকল নেতৃবৃন্দকে শেখ হাসিনার পতনের পর সরকার গঠনের বৈঠকে বঙ্গভবন নিয়ে গেলেন, তখন জোনায়েদ সাকিকে দেখা গেল যে তিনি সেই জায়গায় রীতিমতো একটা মুখ্য ভূমিকা পালন করছেন। কাজেই এই সব
মিলিয়ে যে সরকারটা তারেক রহমান নির্বাচনের পরে গঠন করেছেন, শরিকরা মোটেও মনে করছে না এটা শরিকদের জন্য গঠিত হয়েছে। সকলেই বুঝতে পারছেন, এমনকি বিএনপির সিনিয়র নেতারা যারা সরকারে ঠাঁই পান নাই, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী আহমেদ, কিংবা মির্জা আব্বাস, কিংবা হাবিবুন নবী খান সোহেল, কিংবা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের মতো নেতা যারা শত শত মামলা মুখোমুখি হয়েছেন আওয়ামী লীগ আমলে, তারা যখন কোন রকম কোনো স্বীকৃতি পান নাই, সরকারে ঠাঁই পান নাই, তখন এমনকি বিএনপির ভেতরেও এটাকে তারেক রহমান সরকার হিসেবে দেখা হচ্ছে, বিএনপি সরকার হিসেবে দেখা হচ্ছে না। তারেক রহমানের লন্ডন জীবনে যারা তারেক রহমানের বিশ্বস্ত, ঘনিষ্ঠ এবং তারেক রহমান যাদেরকে দিয়ে দল চালাতে পেরেছেন বলে ভেবেছেন, যাদেরকে দিয়ে কাজ চালাতে পেরেছেন বলে ভেবেছেন, যারা ঢাকায় তার চোখ এবং কান হিসেবে কাজ করেছেন, শুধুমাত্র তাদেরকে নিয়েই তিনি একটা সরকার গঠন করে ফেলেছেন বলে বিএনপির সিনিয়র নেতারা থেকে শুরু করে একেবারে শরিক দলের সকল নেতারা ভাবছেন। ওই যে মাহমুদুর রহমান মান্না, তিনি তো প্রায় 1 দশক থাকলেন বিএনপির পিছে পিছে, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে তিনি সুযোগ পেলেন না বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করবার, এবং এই অবস্থায় তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হলো। মাহমুদুর রহমান মান্না এই যে বিএনপিতে চলে গেলেন একটা একক অবস্থান ছেড়ে, সেই জায়গাটি থেকেও বিএনপি একটা সিনিয়র রাজনৈতিক নেতা হিসেবেও তাকে কিছু মাত্র গুরুত্ব দিল না। এখন এমন বিপদে পড়েছে বিএনপি, যখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি ডিসেম্বরের মধ্যে আসবেন, তখন তারেক রহমান আবার দিশেহারা হয়ে পড়েছেন। একদিকে তিনিও তো জানেন যে জামাত, জাতীয় নাগরিক পার্টি এবং মেটিকুলাস ডিজাইন পেছনে না থাকলে সত্যিই তো তার কি আর কখনো লন্ডন থেকে আসা হতো? তিনি কি আসলে নিজে জানেন ঠিক কি কি ঘটনা পরপর ঘটে গেল বলে, এবং তার মায়ের মৃত্যুও নির্বাচনের আগেই ঘটে গেল, এমন একটা পরিস্থিতিতেই তো তিনি দেশে আসার সুযোগ পেলেন। না হলে তো নভেম্বরের শেষ দিন পর্যন্ত কেউ কোনো পক্ষ থেকে তারেক রহমানকে দেশে ফেরানোর বিষয়ে কোনো তারা, কোন রকম উদ্যোগ, উদ্বেগ কিছুই ছিল না। খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল। লন্ডন থেকে নমিনেশন ঠিক করছিলেন নানা বিবেচনায় তারেক রহমান, যেমনটা তিনি 2018-তেও করেছেন, এমনকি মার্কিন তার বার্তায় আছে সেই 2001-এর নির্বাচনেও করেছিলেন। কাজে সেটুকুই তিনি করছিলেন, কিন্তু তিনি দেশে ফিরে এসে একেবারে রাতারাতি প্রধানমন্ত্রী বনে বসবেন সেটা তো নভেম্বরের শেষ দিন পর্যন্ত, এমনকি ডিসেম্বরে যেদিন ঘোষণা এলো তারেক রহমান ফিরবেন ডিসেম্বরের 25 তারিখ, তার আগ মুহূর্ত পর্যন্ত তারেক রহমানের কাছেই নিশ্চিত ছিল না। এখন শেখ হাসিনা দেশে ফিরে আসবেন এই ঘোষণা যখন দিয়ে বসেছেন, এবং এমনকি রীতিমতো ব্যাপক হাসিনা বিরোধী অবস্থানে থাকা ব্যক্তিবর্গ বলছেন, শেখ হাসিনা যখন বলেছেন নিশ্চয়ই তার কাছে যথেষ্ট সবুজ সংকেত আছে, তিনি নিশ্চয়ই সিগন্যাল পাচ্ছেন। শেখ হাসিনা যখন বলেছেন তিনি এমন একরোখা, তিনি নিশ্চয়ই দেশে ফিরে ছাড়বেন, এসব বক্তব্য যখন আসছে, এবং সবচেয়ে যে কথাটা আলোচিত হচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনা তো দেশে ফিরলে দেশ অস্থিতিশীল হয়ে পড়বে, কারণ কিছুতেই রাজপথ আর তারেক রহমান কন্ট্রোল করতে পারবেন না। তখন তারেক রহমান আবারও শরিক দলগুলোর সঙ্গে খাতির করার চেষ্টা করছেন। তিনি ইউনূসের স্টাইলে, ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন যা ইচ্ছা যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা করে যেতেন, এবং তারপর মাইলস্টোনে স্কুল কলেজ ভবনের উপর হঠাৎ করে প্রশিক্ষণ বিমান ভেঙে পড়াই হোক, কিংবা যে কোনো ঘটনা দুর্ঘটনায় ঘটুক না কেন, তিনি যে তার তফসিল আরো পেছানোর ইচ্ছা, এরকম যে কোনো ঘটনা দুর্ঘটনার পরেই যে তিনি মনে করে দেখেন যমুনায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ডাকতেন, এবং তারপর সকলে মিলে কমলার জুস খেতে খেতে নানা রকম আলাপ আলোচনা করতেন। কিন্তু ফখরুল ইসলাম আলমগীর বেরিয়ে কিন্তু বলেছিলেন ইউনূস সাহেব সব শোনেন, কোনো বিষয়ে কোনো মন্তব্য করেন না। সেই ধারাটাকে গ্রহণ করে, সেই পথটাকে গ্রহণ করে তারেক রহমান এখন শরিকদের, যারা খুব ক্ষেপে আছেন, সেই শরিকদের 150 জন প্রতিনিধিকে এক নৈশভোজে দাওয়াত দিয়ে দিয়েছেন। সবাই মিলে আসুন, যমুনায় প্রধানমন্ত্রীর সাথে নৈশভোজ খান, ডিনার খান, এবং ভাবুন আপনারাও বিএনপির সঙ্গে শরিকি আছেন। কিন্তু পরিস্থিতিটা এমন, ধরেন জমিয়তে উলামায়ে ইসলামীর মতো দল, যাদেরকে 4
একটা আসন বিএনপি নির্বাচনে তাও ছেড়ে দিয়েছিল, কিন্তু তারা একটা আসনেও নির্বাচনে জিতে আসতে পারে নাই, কারণ তাদের কথা হচ্ছে প্রত্যেকটা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল। কাজেই ওই জমিয়াতে উলামা ইসলাম যারা মনে করে কওমি মাদ্রাসাকে তারা বিএনপির পক্ষে ধরে রেখেছিল, তারা জামায়াতের ক্ষমতায় যাওয়া ঠেকাতে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেছিল, বিএনপি তাদের দেখে রাখে নাই। নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্নার তারা বুঝতেই পারছে না এই ডিনারে তাদের যাওয়াটা ঠিক হবে কিনা, কারণ তাদের এই যে জাতীয় নেতা মাহমুদুর রহমান মান্না, তাকে পর্যন্ত বিএনপি একটা আসন ছাড় দিল না, সে কথা ভেবে তারা ভীষণভাবে অপমানিত বোধ করছে। জেএসডি রব মানে জাসদ রব, আসম আব্দুর রবের দল, তারাও কিন্তু বিএনপির এই শরিক দলের মধ্যে আছে, তারাও এখন এই ডিনারে যেতে রাজি নয়, কারণ তারা বলছে জাসদের আসম আব্দুর রব তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী মাসের পর মাস। কই বিএনপির কোন সিনিয়র নেতাও তো আসম আব্দুর রবকে একবার দেখতে গেল না। রবের দলেরও প্রত্যাশা ছিল তারাও দু একটা আসন ছাড় পাবে। যেসব শরিকেরা আসন ছাড় পেয়েছিলেন তাদের মধ্যে আন্দালিব রহমান পার্থ জিতে এসেছেন, জোনায়েদ সাকি জিতে এসেছেন, নুরুল হক নুরু জিতে এসেছেন, আবার নুরুল হক নুরুর দলের রাশেদ খানের মতো অনেকেই, যেমন সাদাত সেলিম এলডিপির, এরকম অনেকেই তারা নিজ দল বাদ দিয়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে রীতিমতো ঢুকে পড়েছিলেন বিএনপিতে, দলের পদ সব বাদ দিয়ে। কর্নেল অলি আহমেদ তো নির্বাচনের আগেই বিএনপি জোট থেকে বেরিয়ে জামাত জোটে গিয়ে যোগ দিয়েছেন। এহেন অবস্থায় তারেক রহমান এখন আবার শরিকদের একত্র করতে চাইছেন, কিন্তু শরিকরা বলছেন 150 জনকে একসাথে ডাকলে আসলে আলাপের সুযোগ কোথায়, এবং শরিকরা বলছেন যে তারেক রহমান খুব আমাদেরকে বলে এসেছেন, আমরা তো বলি নাই যে রেইনবো সরকার গঠন করবেন, এখন বিএনপি ছাড়া তার সরকারে আর কেউ নাই কেন, আর এসব জোনায়েদ সাকি, নুরুল হক নুরু, ববি হাজ্জাজকে নিলেই কি সেটা একটা সর্বদলীয় সরকার হয় কিনা সে প্রশ্ন তারা তুলছেন বারে বারে। কিন্তু তারেক রহমান শেখ হাসিনার ভয় কাটাতে এই শরিকদের যমুনায় ডেকেছেন বটে, কিন্তু সেটাও তিনি ভাবছেন যে যেই শরিকেরা এমনকি ধানের শীষ প্রতীকটা নিয়ে পর্যন্ত নির্বাচনে জিতে আসতে পারে না, কিংবা বিএনপির সর্বত সমর্থন পেয়ে, যেমন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাইফুল হককে ঢাকার একটা আসন ছেড়ে দিয়েছিল বিএনপি, কিন্তু তিনি হাতুড়ি মার্কা নিয়ে দাঁড়িয়ে বিপুল ভোটের ব্যবধানে হেরেছিলেন, কিংবা এই যে রাশেদ খান যাকে তারেক রহমান ব্যক্তিগত সার্ভিসের কারণে শেষ পর্যন্ত পুরস্কৃত করলেন বটে, কিন্তু তিনি তো 1 লক্ষ ভোটের ব্যবধানে হেরেছেন, এমনকি ধানের শীষ প্রতীক নিয়ে। এদের সমর্থন পেলেই বা কি লাভ হবে সেটাও তারেক রহমান ভাবছেন। কিন্তু এখন কি তাহলে তারেক রহমানকে শেষ পর্যন্ত ওই যে জামায়াতে ইসলামীকেও তিনি যে আশা দিয়েছিলেন, শেষ পর্যন্ত রেইনবো সরকারের বাইরে গিয়ে জাতীয় সরকার গঠনের ডাক দিতে হবে, মানে নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ সকলকে নিয়ে এসে একটা মন্ত্রিসভা সরকার গঠন করে শেষ পর্যন্ত নিরাপদ বোধ করতে হবে। আবার 2024-এর জুলাই আগস্টের আন্দোলনটায় যদি ইউনূস সাহেব না থাকতেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র না থাকতো, যদি পশ্চিমের দেশগুলো না থাকতো, জাতিসংঘ ভূমিকা পালন না করত, যদি সেনাবাহিনী সেই মেটিকুলাস ডিজাইনের সক্রিয় অংশ না হতো, তাহলে কি সত্যি রাজপথে আওয়ামী লীগকে ঠেকিয়ে দেওয়া সম্ভব হতো? সেসব হিসাব করলেও তারেক রহমান বুঝে পান না যে সরকারের ভাগ দিলেই বা এদেরকে কি লাভই বা হবে, যদি না যারা তাকে দেশে নিয়ে এসেছেন তারা তার সঙ্গে আর না থাকেন। এসব মিলিয়ে তারেক রহমান নৈশভোজের ডাক দিয়েছেন বটে, হাসিনা বিরোধী ঐক্য অটুট রাখতে, জোরদার রাখতে, ভয় নাই ভয় নাই আমরা আছি লাখো ভাই, এরকম একটা অনুভব তৈরি করতে। কিন্তু তিনি জানেন যে শেষ পর্যন্ত শেখ হাসিনা ঢাকায় এসে নামলে এদের কারো পক্ষে, এসব নেতা দল বা শরিকদের পক্ষে সেই রাজনৈতিক জোয়ার ঠেকিয়ে দেওয়া কিছুতেই সম্ভব হবে না। আর তারেক রহমান জানেন, এমনকি নুরুল হক নুরু, যাকে কিনা মার্কিন যুক্তরাষ্ট্র সপ্তাহে 2 দিন তরুণ ছাত্র নেতা হিসেবে ডাকতো 2024-এর জুলাই আগস্টের আগে, কিংবা জোনায়েদ সাকি, যিনি কিনা বাম নেতা হিসেবে বিশেষ প্রিয়পাত্র ছিলেন পশ্চিমা দূতাবাসগুলোর, এরা কেউই আর সেসব জায়গায় সেরকম সম্পর্ক ধরে রাখতে পারেন নাই। তারেক রহমান তাই অনুভব করছেন ক্রমেই
তিনি কিছুটা সমর্থনহীন, একা হয়ে পড়ছেন। সে সমস্যা রেইনবো সরকার কিংবা জাতীয় সরকার গঠন করলেও এখন আর মিটবে কিনা, সেটাও তারেক রহমানকে এখন